আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর ইচ্ছায় ভালো আছি। তো আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান ষষ্ঠ অধ্যায়টি নিয়ে আলোচনা করবো। অল্প কিছু সময় আলোচনা করবো। এই জিনিসগুলো তুমি অল্প কিছু সময় হলেও খুব ইম্পর্ট্যান্ট বিষয়গুলো। রসায়ন বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। আসলে রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করার আগে আমাদের মৌল সম্পর্কে কিছু জানি আমরা। যেমন সকল পদার্থই মানে এ পর্যন্ত প্রায় সকল পদার্থই অনুপরমাণুতে গঠিত। পৃথিবীতে যত প্রকার যত পদার্থ আছে সকল পদার্থ অনুপরমাণুতে গঠিত। এ পর্যন্ত আবিষ্কৃত কতটি মৌল আবিষ্কৃত হয়েছে? 118টি। তার এই মৌলগুলো মানে কিভাবে থাকে যৌগাকারে? এরা কি এলোমেলো বা মানে বিক্ষিপ্তভাবে থাকে নাকি কিভাবে থাকে? আসলে এলোমেলো থাকে না বা বিক্ষিপ্তভাবে থাকে না। যৌগতে অণু বা পরমাণুর সময় একটা নির্দিষ্ট সুবিন্যস্তভাবে থাকে, সুন্দরভাবে সাজানো গোছানো থাকে। তাই তো এই সাজানো গোছানোটা বা কীভাবে থাকে সেটা আমি রাসায়নিক বন্ধনের মাধ্যমে, সেই যে কীভাবে থাকে পরমাণু সমূহ অণুতে, সেটা রাসায়নিক বন্ধনের মাধ্যমে আমরা বের করতে পারবো, বুঝতে পারবো রাসায়নিক বন্ধনের মাধ্যমে। তো রাসায়নিক বন্ধনের মাধ্যমে দেখো, রাসায়নিক বন্ধন কি? দেখো, রাসায়নিক বন্ধন রাসায়নিক বন্ধন আসলে কি? অণুতে পরমাণু সমূহ যে শক্তির বলে, যে আকর্ষণ শক্তির বলে যুক্ত থাকে। অণুতে কি পরমাণু সমূহ যে আকর্ষণ শক্তির মাধ্যমে অণুতে কি পরমাণু সমূহ যে আকর্ষণ শক্তির মাধ্যমে অণুতে পরমাণু সমূহ যে আকর্ষণ শক্তির মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে, তাকে বলা হয় রাসায়নিক বন্ধন। তাই লেখো, অণুতে পরমাণু সমূহ অণুতে পরমাণু সমূহ যে আকর্ষণ শক্তির মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। রাসায়নিক বন্ধন বলে। কি বলছে? অণুতে পরমাণু সমূহ যে আকর্ষণ শক্তির মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে, তাকে রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ড বলে। এই হচ্ছে রাসায়নিক বন্ধনের সংজ্ঞা। তো এটা আশা করি বুঝছো যে কীভাবে সংখ্যাটা মানে এই সংজ্ঞাটা লেখা হয়েছে। যে অণুতে পরমাণু সমূহ যে আকর্ষণ শক্তির মাধ্যমে একটা যুক্ত থাকবে, সেগুলো কি? যেমন যে একটা পদার্থ, মনে করে একটা পদার্থ আছে, এই পদার্থটা কি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত, ক্ষুদ্র ক্ষুদ্র অনুপরমাণু দিয়ে গঠিত। এই যে একসাথে সবকটা পরমাণু একসাথে যুক্ত আছে, এই যে যুক্ত আছে, কেন যুক্ত আছে? নিশ্চয়ের ভিতরে কোনো কারণ আছে। এটা অসংখ্য কণা, ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত একটা কলম মনে করো। এটা কিভাবে যুক্ত আছে? এই যে অণুতে কি লিখছে? অণুতে পরমাণু সমূহ যে আকর্ষণ শক্তির মাধ্যমে, এটা যুক্ত আছে, সেটাকে বলা হয় রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন জিনিসটা আমরা বুঝলাম, সংজ্ঞাটা বুঝলাম। তারপরে আমরা কি আসবো? ষষ্ঠ অধ্যায় রাসায়নিক বন্ধনের মাধ্যমে। তারপরে আসলে প্রথমে আসলো কি? যোজনী ইলেকট্রন বা যোজ্যতা স্তর। যোজনী ইলেকট্রন বোঝার আগে আমাদের কিছু বিষয় জানতে হবে। আসলে ইলেকট্রন বিন্যাস অবশ্যই মানে মাস্ট, মানে প্রয়োজন। এটা ইলেকট্রন বিন্যাসটা খুবই প্রয়োজন। আমাদের যোজনী বা যোজিত ইলেকট্রন জানতে হলে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে, নেট অ্যান্ড ক্লিন আইডিয়া থাকতে হবে। দেখো, যেরকম মনে করো সোডিয়াম বা যে কোনো একটা মৌল, ধরো সোডিয়াম বা অক্সিজেনের কত? 8। অক্সিজেন একটা পরমাণু, এর পারমাণবিক সংখ্যাটা 8। আমি আগেও বলেছি তোমাদের, এই পারমাণবিক সংখ্যাটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর কেমিস্ট্রি।
মানে এর থেকে গুরুত্বপূর্ণ নাই, মানে তুমি পারমাণবিক সংখ্যা না জানলে কেমিস্ট্রির কিছুই কোনো মৌলের সম্পর্কে কোনো ধারণাই করতে পারবে না। পারমাণবিক সংখ্যা মৌল দেখার সাথে সাথে বলতে পারি। আমি বলছি কি অক্সিজেন, এবার পারমাণবিক সংখ্যা কত 8। একটা পারমাণবিক সংখ্যা কোনো মৌলের পারমাণবিক সংখ্যাটা তার মূল পরিচয় বহন করে, কোনো মৌলের পারমাণবিক সংখ্যাটাই তার মূল পরিচয় বহন করে। যেমন একটা একটা স্কুলে একটা ছাত্রছাত্রীর মূল পরিচয় বহন করে তার রোল নাম্বার ছাড়া ছাত্রছাত্রীর কোনো মূল্যায়ন নাই, ভ্যালু নাই। ঠিক ওইরকম কি অক্সিজেন পারমাণবিক সংখ্যাটা হলে রোল নাম্বার, মানে এর মূল পরিচয়টাও বহন করবে। মনে করতে হলে দেখো এটা ইলেকট্রন যদি করি, যখন করবো 1s² 2s² 2p4 এখানে দুইটা প্রধান কোয়ান্টাম সংখ্যা আছে, এক নাম্বার একটা, দুই, এই যে দুইটা, এটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা। এখন আমরা যোজ্যতা ইলেকট্রন কাকে বলবো বা যোজ্যতা স্তর কাকে বলবো? এখন যোজ্যতা স্তর হলো কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান স্তরই ওই মৌলের যোজ্যতা স্তর, এবং যে কয়টি ইলেকট্রন থাকে তাকে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলা হয়। যোজ্যতা স্তর কি? মনে করলাম লেখো যোজ্যতা স্তর, যোজ্যতা স্তর কোনো মৌলের, তাহলে এটা যোজ্যতা স্তর কোনটা? এইটা যোজ্যতা স্তর 2। কোনো মৌলের সর্বশেষ ইলেকট্রন বিন্যাসে, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ স্তরের সর্বশেষ প্রধান কোয়ান্টাম সংখ্যাই ওই মৌলের যোজ্যতা স্তর। এখন দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো, যোজ্যতা স্তর কাকে বলে? কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ প্রধান কোয়ান্টাম সংখ্যাই ওই মৌলের যোজ্যতা স্তর। দ্যাট মিনস এই যে আমি একটা ইলেকট্রন বিন্যাস করছি, দেখো, তার মানে আমি এই যে একটা ইলেকট্রন বিন্যাস করছি, সর্বশেষ প্রধান কোয়ান্টাম সংখ্যা কত? প্রথম কোয়ান্টাম সংখ্যা হলো 1, দ্বিতীয় হচ্ছে 2, এই যে দুইটাই কি শেষ, সর্বশেষ প্রধান কোয়ান্টাম সংখ্যা কত? 2। সুতরাং এই মৌলের যোজ্যতা স্তর হচ্ছে কত? 2। এখন দ্বিতীয় কথা হচ্ছে কি, যোজ্যতা ইলেকট্রন কি? সর্বশেষ স্তরে যে কয়টা ইলেকট্রন থাকে কোনো মৌলের সর্বশেষ স্তরে যোজ্যতা ইলেকট্রন। এবার লিখি যোজ্যতা ইলেকট্রন। কোনো মৌলের সর্বশেষ স্তরের সর্বশেষ প্রধান কোয়ান্টাম সংখ্যায় বা সর্বশেষ স্তরের বা প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটি লেখার সমস্যা নেই, স্তরের ইলেকট্রনই ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন লেখো, বা কোনো মৌলের সর্বশেষ স্তরের ইলেকট্রনকেই যদি লেখো বলে লিখতে চাও তাহলে জায়গায় লেখো কে ই, ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলে। আর যদি না লেখো তাহলে বলে না লেখে এরকম কোনো মৌলের সর্বশেষ স্তরের ইলেকট্রন ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন। সুন্দর করে বুঝে নেবা, যোজ্যতা ইলেকট্রন হলো কি সর্বশেষ। অথবা তুমি এইভাবে যদি দেখাও, অক্সিজেন প্রথমে এটাকে বলা হয় নিউক্লিয়াস, তারপরে স্তরে দুইটা থাকে ইলেকট্রন, তারপরে কত দ্বিতীয় স্তর আছে কত, এটা প্রথম স্তর, এটা দ্বিতীয় স্তর থাকবে কয়টা? 6টা। এই যে 6, তো যোজ্যতা ইলেকট্রন কয়টা? 6টি। এই জায়গাও কয়টা আছে? 6টি। এইভাবে তোমরা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করে, এই জিনিসগুলো কিন্তু ইজি, যদি একবার ব্রেনের মানে তুমি নিতে পারো আর জীবনে ভুলবা না। আর না ভুলার মানে মূল কারণ, তুমি যদি কোনো কিছু শিখতে চাও খুব সততার সাথে এবং আস্থার সাথে তোমার দেখতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে আসলে কি বলে। একটা ভিডিও দেখার পরে যদি তুমি ভিডিওটা দেখলা 10 মিনিট, তোমার লক্ষ্য থাকবে, টার্গেট থাকবে, আমি ভিডিও থেকে নতুন কিছু জানবই, শিখবই, এইরকম একটা ইচ্ছা নিয়ে বসতে হবে। ঠিক আছে, একটু মনোযোগ সহকারে দেখবা। তারপরে কি আসছে দেখো, তারপরে কি আছে অধ্যায়, তারপরে আছে মনে করো যোজনী কি আসলে?
যোজনী কি? এখন যোজনী কি এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা নিয়ে আমি আরও পরে আবার আলোচনা করবো যোজনী কি। আজকে আপাতত মানে সাধারণভাবে জানিয়ে রাখি যে আসলে যোজনী হলো কোনো মৌলের ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের, যে কয়টা ইলেকট্রন ত্যাগ করে বা গ্রহণ করে সাধারণত সেটাই ওই মৌলের যোজনী। অথবা আরও সহজ, আরও অন্যভাবে বলতে পারি, কোনো মৌলের সর্বশেষ স্তর থেকে যে কয়টি ইলেকট্রন দান করে অথবা সর্বশেষ স্তরে যে কয়টি ইলেকট্রন গ্রহণ করে সেই ইলেকট্রনটাই সেই কটা ইলেকট্রন ওই মৌলের যোজনী। ফর এক্সাম্পল দেখো, মনে করলাম সোডিয়াম এনে এটা 11 সমান কত 1s স্কোয়ার 2s স্কোয়ার 2p6 3s1। সর্বশেষ স্তর আছে কি কত 3, সর্বশেষ স্তরে 3s1। সুতরাং এ কি করবে, একটা ইলেকট্রন দান করে দেবে। সুতরাং এই সোডিয়ামের যোজনী কত সর্বশেষ স্তরে সাধারণত সর্বশেষ স্তরটি যদি এসি স্তর থাকে, তো এসি স্তরে যে কয়টা ইলেকট্রন থাকে সেইটাই ওই মৌলের যোজনী। তাহলে এই জায়গা কি আছে, তাহলে এই জায়গা আছে কত, এস এর জন্য আছে কত 1। তাহলে এই মৌলের যোজনী কত, যোজনী হলো কত 1, যোজনী 1। যোজনীর ভিতরে কোনো ধনাত্মক ঋণাত্মক নাই, মানে এটা সিম্পল যোজনী। যদি জারণ সংখ্যা কথা আসে তখন ভিন্ন জিনিস। যোজনী কত 1, যোজনী হলো কত 1। এখন আমি বলছি কি, কোনো মৌলের সর্বশেষ স্তরে যদি যে কটা ইলেকট্রন দান করে বা গ্রহণ করে সেটা হলো তার যোজনী। তাহলে এখানে সর্বশেষ স্তরে একটি ইলেকট্রন আছে, একটি থাকে সাধারণত দান করে দেয়, যেহেতু পারে এটা ধাতু, এর যোজনী কত 1। এখন সর্বশেষ স্তরে যদি এস না থাকে তাহলে কি করব, সর্বশেষ স্তরে যদি এস না থাকে তাহলে তো এই নিয়ম মানবে না। তখন একটা সুন্দর আর একটা পদ্ধতি আছে বের করে, এটা নিয়ে আমি দীর্ঘ আলোচনা করব, কিন্তু এটা আমাদের একটু মানে ক্লাসের ভিতরে অনেক সীমাবদ্ধতা থাকে, সময়ের ব্যাপারে অনেক কিছু থাকে, তাই আজকে হয়তো সময় পাবো না। অন্য ক্লাসে ইনশাল্লাহ তোমাদের এই জিনিসগুলো বলবো ভালো করে। তো দেখো, শুধু মূল সংজ্ঞাটা লিখে নাও। যোজনী কি আসলে, যোজনী কোনো মৌলের সর্বশেষ স্তরের বেজোড় ইলেকট্রনই ওই মৌলের যোজনী। কি বললাম, কোনো মৌলের সর্বশেষ স্তরের বেজোড় ইলেকট্রন। আমি কিন্তু দেখো বিজোড় লিখি নাই, বেজোড় লিখছি। বেজোড় কথাটাই এইভাবেই লেখো, বেজোড় অর্থাৎ মানে বিজোড় বলতে আমরা মনে করি 1 3 5 7 এরকম বিজোড় সংখ্যাগুলি বুঝি। সাধারণত বিজোড় মানে 15 থাকলে সেটা বিজোড় সংখ্যা, 17 থাকলে সেটা বিজোড় সংখ্যা, এরকম বুঝি। কিন্তু এই জায়গায় আমি বেজোড় বলছি কি জন্য, বেজোড় বলছে এই কারণে, বেজোড় বলছে হলো কি, এটা হলো জোড়া ছাড়া, মানে যে ইলেকট্রনটা জোড়া ছাড়া আছে, একা আছে, সে হলো কি এই মৌলের যোজনী। কোনো ইলেকট্রন যেটা কি আছে জোড়া ছাড়া আছে সেটা হলো এই মৌলের যোজনী। তাই এইভাবে দেখো, কোনো মৌলের সর্বশেষ স্তরের বেজোড় ইলেকট্রনই ওই মৌলের যোজনী। এখন প্রশ্ন হলো স্যার এইটার ক্ষেত্রে এরকম কেন না, এটা বেজোড় আছে, যেমন আবার দেখা গেছে ম্যাগনেসিয়ামের যোজনী কত 2, এটার আমি ইলেকট্রন বিন্যাস করলে কি আসবে, সর্বশেষ আসবে 3s2 সর্বশেষ। এটা ঠিক আছে, এইটুকু থাকবে, কিন্তু এই জায়গায় বেজোড় দেখানো যায় না, বা 3s দেখানো যায় কিন্তু অন্য মানে বিভিন্ন সিস্টেমে বিভিন্ন কারণে দেখানো যায়, বিভিন্ন মানে পদ্ধতিতে মানে জিনিসটা এই বেজোড়ে নেওয়া যাবে। কিন্তু এইটার ক্ষেত্রে যদি আমি তোমাদের আগে থেকে বলেছি, যদি কোনো মৌলের সর্বশেষ স্তরটি শুধু এস থাকে, এটা সাধারণত কোন পর্যন্ত যাবে, ওই 20 পর্যন্ত এই সমস্ত কথা প্রযোজ্য, পারমাণবিক সংখ্যা 20। তারপরে এরকম নাও হইতে পারে বা ভিন্ন হইতে পারে বা হইতেও পারে, এরকম আর কি কোনো ক্ষেত্রে ব্যতিক্রম ঘটনা আছে। তো এই যে 20 পর্যন্ত সর্বশেষ স্তরে যদি এস থাকে তাহলে শুধুমাত্র আর কি এই এসের উপর যে কয়টা ইলেকট্রন থাকবে সেটাই কি ওর যোজনী। যেমন মনে করি আমি এবার বলছি বেজোড় ইলেকট্রন, কোনো মৌলের সর্বশেষ স্তরে বেজোড় ইলেকট্রন ওই মৌলের যোজনী। যেমন মনে করলাম ক্লোরিনের কত 17, এটা 1s স্কোয়ার 2s স্কোয়ার 1s স্কোয়ার 2s স্কোয়ার 2p কত 6, তারপরে কত 3s স্কোয়ার 3p কত কয়টা আছে দেখো 2 10 10 12 12 আর 17। তো দেখো এই ইলেকট্রনগুলো, এই দুটো ইলেকট্রন থাকে কিভাবে, একটা বক্স আছে এস এর জন্য একটা বক্স, এই ইলেকট্রন দুটো থাকবে একটা বিপরীত দিক দিয়ে বিপরীত স্পিনে, আর পির জন্য হলো 3টে ঘর, মানে 3টে বক্স আছে। দেখো 1 2 এরকম থাকবে, 5টা আছে, প্রথমে 1 2 3 বিপরীত স্পিনে থাকবে সব, আর বিপরীত আবার এই প্রথম থেকে শুরু করবে 4
এই যে 5 সর্বশেষ স্তর। আমি বলছি কি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে কোনো মৌলের সর্বশেষ স্তরের বেজোড় ইলেকট্রন, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সর্বশেষ স্তরের বেজোড় কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ স্তরের বেজোড় ইলেকট্রনের মৌলের যোজনী। তাহলে এই যে দেখো বেজোড় ইলেকট্রন এটা, সুতরাং এটা কি ক্লোরিন আছে, ক্লোরিনের যোজনী কত 1। অথবা বলতে এটা ক্লোরিনের ক্ষেত্রে এই কথাও প্রযোজ্য, ক্লোরিনের ক্ষেত্রে যে কোনো মৌলের সর্বশেষ স্তরে যে কটি ইলেকট্রন গ্রহণ করে, মানে একটা ইলেকট্রন গ্রহণ করে ষষ্ঠ গ্রহণ করে, তার ক্লোরিনের যোজনী কত 1। তবে এই যোজনী বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে আবারও আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। তারপরে দেখো যৌগমূলক, তারপরে কি আছে যৌগমূলক। তারপরে তোমাদের বই সিরিয়াল অনুযায়ী বলতেছি ষষ্ঠ অধ্যায় রাসায়নিক বন্ধন। তারপরে কি আছে যৌগমূলক। যৌগমূলক কি দেখো যৌগমূলক কি যৌগমূলক আর একটা ইংলিশ নাম আছে র্যাডিক্যাল। র্যাডিক্যাল কি যে সকল পদার্থ বা যে সকল রাসায়নিক পদার্থ বিক্রিয়াকালে বা যে সকল পদার্থ রাসায়নিক বিক্রিয়াকালে একটি মাত্র পরমাণু বা মৌলের ন্যায় আচরণ করে তাদেরকে বলা হয় কি যৌগমূলক। তাহলে লিখে নাও যৌগমূলক কি যে সকল রাসায়নিক বা পদার্থ লিখে যে সকল পদার্থ রাসায়নিক বিক্রিয়াকালে একটি মাত্র পরমাণু বা মৌলের ন্যায় আচরণ করে তাদেরকে যৌগমূলক বা র্যাডিক্যাল বলে। দেখো কি বলছি, যৌগমূলক বা র্যাডিক্যাল কি রাসায়নিক বিক্রিয়াকালে একটি পরমাণু কি যে সকল পদার্থ রাসায়নিক বিক্রিয়াকালে একটি মাত্র পরমাণু বা মৌলের ন্যায় আচরণ করে তাদেরকে বলা হয় যৌগমূলক। যেমন মনে করো যৌগমূলক অ্যামোনিয়াম একটা যৌগমূলক, তারপরে আছে তোমার কার্বনেট একটা যৌগমূলক। আমি কিছু তো যৌগমূলকের নাম বলি, দেখো লিখে দেই। যেমন অ্যামোনিয়াম একটা যৌগমূলক, ইভেন এটা ধনাত্মক যৌগমূলক, মনে রাখা এটা কি ধনাত্মক যৌগমূলক। NH4 প্লাস 1 দিয়েছে, দ্যাট মিন্স এটার যোজনী হলো 1। এটার যোজনী কত 1, যোজনী কত 1, ঠিক আছে। অ্যামোনিয়ামের তারপর আরও আছে, যেমন 2 নম্বর দিলাম মনে করো কার্বনেট একটা যৌগমূলক। কার্বনেট একটা যৌগমূলক, কার্বনেটের সংকেত হলো কি CO3, এটার যোজনী হলো এটা মাইনাস, এটার যোজনী হলো কার্বনেট যোজনী, এই কার্বনেট যৌগমূলকের যোজনী হলো কত 2, কত 2, যোজনী 2। তারপরে কি ধনাত্মক যৌগমূলক হয়, এটা হলো কি ধনাত্মক যৌগমূলক, এটা কি ঋণাত্মক যৌগমূলক। একটা ধনাত্মক যৌগমূলক অ্যামোনিয়াম, তারপরে কার্বনেট, তারপরে আছে সালফেট, আছে হাইড্রোজেন কার্বনেট আছে। হাইড্রোজেন কার্বনেটের যৌগমূলকের সঙ্গে আগে নামগুলো মনে রাখো, যোজনী পরে দেখা যাবে, আগে নামগুলো ভালো করে নামগুলো মনে রাখো। যেমন 3 নম্বর আছে কি হাইড্রোজেন কার্বনেট, এটার সংকেত কি HCO3। তারপরে আছে কি সালফেট যৌগমূলক কি দেখো, সালফেট তোমাদের বইয়ে আছে সবই। সালফেট যৌগমূলক সংকেত কি, সালফেটের সংকেত SO2। ঋণাত্মক, এটা দিয়ে বুঝাইতেছি ঋণাত্মক যৌগমূলক, ঋণাত্মক 2 দিয়ে বোঝানো যোজনী আছে কত 2। তারপরে ফসফোনিয়াম আছে 5 নম্বরে, ফসফোনিয়াম PH4
ফোর, এটা ধনাত্মক যৌগমূলক। এটা কি ফসফোনিয়াম PH4, এটা ধনাত্মক। তারপরে হচ্ছে হাইড্রোক্সাইড যৌগমূলক আছে, কি আছে আর একটা দেখো হাইড্রোক্সাইড এটা লাগবে অনেক ক্ষেত্রে। অক্সাইড যৌগমূলক এটা OH ঋণাত্মক। এই হাইড্রোক্সাইড অনেক জায়গা তোমাদের কাজে লাগবে, যেমন ক্ষারের সাথে OH থাকলে, কোনো ধাতুর সাথে OH থাকলে সেটা ক্ষার হয়, সেটা কি হবে ক্ষার হয়। কোনো ধাতুর সাথে যদি OH থাকে সেটা হবে ক্ষার। এই যৌগমূলকগুলোর নাম তোমরা মনে রাখবা ভালো করে, যেগুলো এই বিশেষ করে এই যৌগমূলক দেখেন প্রশ্ন এরকম হতে পারে যে যৌগমূলক কি, প্রশ্ন এরকম হওয়াটাই স্বাভাবিক যে যৌগমূলক কি, 5টি যৌগমূলকের নাম লেখো, বা এখন সৃজনশীল পদ্ধতি, এরকম বিভিন্ন ক্যাটাগরিতে প্রশ্নগুলো আসতে পারে। তো তোমরা এই জিনিসগুলো যতটুকু পড়াইছি ততটুকু দেখো, পরবর্তী ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করব। তো এই পর্যন্ত বিদায়, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।